আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়। আজ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় প্রথমের তৃতীয় আলোচনা। অধ্যায় শিরোনাম অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। আজকে আমরা এই ক্লাসের একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব এবং আজকেই এই অব্যবসায়ী প্রতিষ্ঠানের আলোচনা শেষ করব এবং শিখন ফল নিয়ে আমরা মোটামুটি আলোচনা করব। যে বিষয়টা অঙ্কটা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেই অঙ্কটি এরকম: আগমনী সমতা সংঘ এর 2016 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের প্রাপ্তি প্রদান হিসাব নিম্নে দেওয়া হলো। প্রাপ্তিসমূহ: নগদ তহবিল 1500 টাকা, চাঁদা 2015 সাল 1000 টাকা, 2016 সাল 89,000 টাকা, 2017 সাল 3700 টাকা। প্রদানসমূহ: বেতন 20,000 টাকা, 10% বিনিয়োগ 1/4/2016 40,000 টাকা, ছাপা ও মনিহারি 8,740 টাকা, খেলার সরঞ্জাম ও ক্রয় 15,000 টাকা, মেরামত ও নবায়ন খরচ 7,510 টাকা, ছাত্রবৃত্তি প্রদান 5,450 টাকা, সমকনী নগদ তহবিল 2,750 টাকা। মোট প্রাপ্তি প্রদান যোগফল 99,450 টাকা। সমন্বয় ও অন্যান্য তথ্যাবলী: 1. ছাপা ও মনিহারি খরচ 4,500 টাকা বিগত বছরের এবং চলতি বছরের ছাপা বাবদ 1500 টাকা এখনও বকেয়া আছে। 2. ক্লাবের মোট সদস্য সংখ্যা 900 জন, প্রত্যেকের বার্ষিক চাঁদার হার 100 টাকা। করণীয়: ক. 31শে ডিসেম্বর 2015 তারিখে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। খ. আগমনী সমতা সংঘের 2016 সালের আয় ব্যয় বিবরণী তৈরি করো। গ. উক্ত সংঘের 31শে ডিসেম্বর 2016 তারিখে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তাহলে আলোচ্য অঙ্ক থেকে আমাদেরকে করতে হবে প্রথমে প্রারম্ভিক মূলধন, অর্থাৎ 31শে ডিসেম্বর 2015 তারিখের মূলধনের পরিমাণ। অঙ্কটি হলো 15 সালের 31 ডিসেম্বর তারিখের মূলধনের পরিমাণ নির্ণয়, মানে আমাদেরকে প্রারম্ভিক মূলধনটা নির্ণয় করতে হবে। প্রারম্ভিক মূলধন নির্ণয়ের সূত্র হলো যে প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায়গুলি বাদ দিতে হবে। তাহলে আমরা একটু করার চেষ্টা করি। ক নাম্বার, প্রারম্ভিক মূলধন নির্ণয়। প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়। মূলধন তহবিলটা এরকম, আমরা যদি ডান পাশে সম্পদ সমূহ লিখি, সম্পদ সমূহ টাকা, আর বাম পাশে দায় সমূহ টাকা। আগমনী ক্লাব 2015 সালের 31শে ডিসেম্বর। প্রারম্ভিক মূলধন তহবিল আমরা যখন নির্ণয় করব তখন আমাদেরকে কি করতে হবে? প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায়সমূহ বাদ দিতে হবে। প্রারম্ভিক সম্পদ, এখানে নগদ তহবিল আছে 1500 টাকা, নগদ তহবিল 1500 টাকা। বিগত বছরের চাঁদা, বিগত বছরের অনাদায়ী চাঁদা, বিগত বছরের অনাদায়ী চাঁদা আছে 1,000 টাকা। এ পাশে আছে বিগত বছরের ছাপা ও মনিহারি বকেয়া, বিগত বছরের বকেয়া ছাপা ও মনিহারি, বিগত বছরের বকেয়া ছাপা ও মনিহারি আছে 4,500 টাকা। 4,500 টাকা। তাহলে 4,500 টাকা, অর্থাৎ দায় পাশে বড় আছে, সম্পদ পাশে আছে 2500 টাকা, আর দায় পাশের যোগফল হলো 4,500 টাকা। তাহলে মূলধন ঘাটতি দাঁড়ায় কত? 2,000 টাকা। তাহলে মূলধন তহবিল ঘাটতি
মূলধন তহবিল ঘাটতি কত টাকা? 2000 টাকা। বিগত অঙ্কগুলোতে আমরা লক্ষ্য করেছি যে মূলধন তহবিলের সম্পদ বড় থাকে, দায় কম থাকে, সেটাকে আমরা এ পাশে লিখি মূলধন তহবিল। কিন্তু আলোচ্য অঙ্কে দেখা গেল যে দায় বড় আছে, সম্পদ কমে গেছে, অর্থাৎ এটাকে আমরা বলবো মূলধন তহবিলের ঘাটতি মূলধন। কি বলবো আমরা? ঘাটতি মূলধন। তাহলে আমরা যদি কোনো অঙ্কে অব্যবসায়িক প্রতিষ্ঠানের মূলধন তহবিল নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে আমরা প্রারম্ভিক সম্পদগুলি থেকে প্রারম্ভিক দায়সমূহ বাদ দেব, সম্পদগুলিকে একটি পাশে লিখব, তার যোগফল থেকে অন্য পাশের দায়সমূহ টোটাল বাদ দিয়ে আমাদের কি বেরিয়ে আসবে? মূলধন তহবিল। প্রতিটি অঙ্কে এভাবেই আমাদের মূলধন তহবিল বের করতে হবে। খ নাম্বার আয় ব্যয় হিসাব প্রস্তুত। আয় ব্যয় হিসাব তৈরি করতে হবে। আমরা একটা আয় ব্যয় হিসাব তৈরি করার চেষ্টা করি, দেখা যাক। আয় ব্যয় হিসাব, এই আয় ব্যয় হিসাব থেকে আমাদের কি বের হবে? ব্যয় অতিরিক্ত আয় অথবা আয় অতিরিক্ত ব্যয়। বিবরণ টাকা, আগমনী ক্লাব আয় ব্যয় হিসাব 2016 সালের 31শে ডিসেম্বর। তাহলে আমরা লক্ষ্য করছি যে এই যে আয় ব্যয় হিসাব এবং আর্থিক অবস্থার বিবরণী বা স্থিতিপত্র যেটা বলি না কেন, এই দুটি হিসাবের আমাদের তারিখ হবে সেই যে সালের অঙ্কটি থাকবে সেই সালের সমাপ্ত বছর। আর যখন মূলধন তহবিল নির্ণয় করব, কখনো যদি বিগত বছরের সাল থাকে তাহলে বিগত সাল, নতুবা সেই চলতি সালের 1 তারিখে। এখন আসা যাক আয় ব্যয় হিসাব। আমাদের আয় ব্যয় হিসাবের ডেবিট পাশে বসবে ব্যয়গুলি আর ক্রেডিট পাশে বসবে আয়গুলি। এটাকে আমরা বাম পাশটাকে বলবো আমরা ডেবিট পার্শ্ব, আর ডান পাশটাকে বলবো আমরা ক্রেডিট পার্শ্ব। আচ্ছা, ডান পাশে তাহলে আমাদের আয়গুলি কি কি হতে পারে আমরা অঙ্ক থেকে একটু দেখে নেই। চাঁদা অঙ্কে আছে 3টি সালের চাঁদা আছে, 15 সাল, 16 সাল এবং 17 সাল। আমরা চলতি বছরের সাল হলো আমাদের আলোচ্য অঙ্কে অঙ্কটি করতে হবে 16 সালের, অতএব আমরা চলতি বছরের চাঁদাটা নেব এবং বিগত বছরের চাঁদাটা তাহলে কোথায় যাবে? মূলধন তহবিলে। আর পরবর্তী বছরের চাঁদাটা চলে যাবে স্থিতিপত্রে বা উদ্বৃত্তপত্রে বা আর্থিক অবস্থার বিবরণীতে। তাহলে আমাদের চলতি বছরের চাঁদার পরিমাণ আছে 89,000 টাকা। 89,000 টাকা। যখন আমরা চলতি বছরের চাঁদা লিখবো, আমরা সমন্বয়ে খেয়াল করবো এই সালের সাথে অন্য কোনো সমন্বয় আছে কিনা। আলোচ্য অঙ্কে আমরা দেখছি যে 2 নম্বর সমন্বয় ক্লাবের মোট সদস্য সংখ্যা 900 জন, প্রত্যেকে বার্ষিক চাঁদাটা 100 টাকা। মোট সদস্য সংখ্যা 900 জন, প্রত্যেকে চাঁদা দেয়, প্রত্যেকে চাঁদার হার 100 টাকা। তাহলে আমাদের কি মোট চাঁদা হয় 90,000 টাকা। মোট হয় 90,000 টাকা। এর থেকে আমাদের প্রাপ্তি প্রদান রাশি হিসাবে চাঁদা প্রাপ্তি আছে 89,000 টাকা। তাহলে কত? 1,000 টাকা এখনো বাকি। তাহলে এটাকে আমরা বলবো অনাদায়ী চাঁদা। এটাকে কি বলবো আমরা? অনাদায়ী চাঁদা। তাহলে যোগ অনাদায়ী বা বকেয়া চাঁদা। অনাদায়ী চাঁদা চলতি বছরের অনাদায়ী চাঁদা। কত? 1,000 টাকা। তাহলে টোটাল কত টাকা? 90,000 টাকা। চাঁদার পরিমাণ আছে তাহলে 90,000 টাকা। এবার আছে ভর্তি ফি বা প্রবেশ ফি, যেটাকে আমরা বলি ভর্তি ফি বা প্রবেশ ফি। আলোচ্য অঙ্কে প্রবেশ ফি আছে, কিন্তু আমি ভর্তি ফিটাও ওখানে লিখলাম। তার কারণ হলো এটা দুটি একই জিনিস, একই ধরনের সমন্বয় করতে হবে। এই ভর্তি ফি এবং প্রবেশ ফি সম্পর্কে একটু কন্ট্রাডিকশন আছে। কোনো রাইটার এটাকে মূলধন জাতীয় প্রাপ্তি ধরেছে, কোনো রাইটার মুনাফা জাতীয় প্রাপ্তি ধরেছে। যেটাই ধরা হোক না কেন তার বিপক্ষে একটি টিকা প্লেস করতে হবে। সেটা আমাদেরকে অবশ্যই তার বিপক্ষে একটি টিকা দিলে সেটা ঠিক হয়ে যাবে। তবে আমার দৃষ্টিকোণ থেকেই
প্রবেশ ফিকে মুনাফা জাতীয় প্রাপ্তি ধরাটাই উত্তম। আর যদি অঙ্কে কিছু অংশ মূলধন জাতীয় কিছু অংশ মুনাফা জাতীয় করতে বলে, সেক্ষেত্রে সেই অনুপাতে নির্দেশনা অনুপাতে আমাদেরকে হিসাবভুক্তি দিতে হবে। তাহলে ভর্তি ফি আছে আমাদের আলোচ্য অঙ্কে বা প্রবেশ ফি আছে 4,250 টাকা, 4,250 টাকা। আর অঙ্কে বিনিয়োগের প্রাপ্য সুদ আছে, বিনিয়োগের প্রাপ্য সুদ আছে 3,000 টাকা। এইটা একটু আমরা ওয়ার্কিং করে দেখি যে বিনিয়োগের পরিমাণ কত। এবং আলোচ্য অঙ্কে প্রাপ্তি প্রদান আসে 10% বিনিয়োগ 40,000 টাকা। বিনিয়োগ আছে 40,000 টাকা, যার 10% গুণ 9/12। কিভাবে 9/12? 1/4/2016। তাহলে 4 মাস থেকে শুরু, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে কয় মাস হয়? 9 মাস হয়। এই কাটাকাটি করলে আমরা দেখতে পাই, এটা থেকে আমরা 3 × 9, 3 × 4 = 12, 103,000 টাকা। তাহলে আমাদের বিনিয়োগের প্রাপ্য সুদ দাঁড়ালো কত? 3,000 টাকা। এবার আমাদের ব্যয়গুলি আমরা খেয়াল করি। বেতন আছে 20,000 টাকা, বেতন আছে, ব্যয়সমূহ আমরা লক্ষ্য করি, ডেবিট পাশে দেই। বেতন আছে 20,000 টাকা, বেতন আছে 20,000 টাকা। ছাপা মণিহারি 8,740, ছাপা ও মণিহারি আছে 8,740, 8,740। এইটার সাথে ছাপা ও মণিহারির সাথে একটি সমন্বয় আছে। বিগত বছরের বকেয়া আছে এবং চলতি বছরের বকেয়া আছে। বাদ বিগত বছরের বকেয়া যেটি আছে সেটা হলো 4,500 টাকা, 4,500 টাকা। এটা আমাদেরকে বাদ দিতে হবে। আমাদের বাদ দিলে থাকবে 4,240 টাকা, 4,240 টাকা যোগ চলতি বছরের বকেয়া, চলতি বছরের বকেয়া আছে 1,500 টাকা, 1,500 টাকা। তাহলে আমাদের টোটাল দাঁড়ায় 40, 5 × 2 = 7, 4 × 1 = 5, 5,740 টাকা। মেরামত ও নবায়ন আছে 7,510 টাকা। মেরামত ও নবায়ন 7,510 টাকা। বৃত্তি প্রদান আছে কত? 5,450 টাকা, 5,450 টাকা। এই আমাদের খরচ আছে। এই আয়গুলি থেকে এবার আমরা খরচগুলিকে বাদ দেব। তাহলে আমাদের টোটাল দাঁড়ালো কত? এপাশে আছে 93,000, 97,250 টাকা। এই 97,250 টাকা থেকে আমাদের ব্যয়গুলি বাদ দিলে আমাদের মুনাফা থাকবে 56,550 টাকা, 58,550 টাকা, 58,550 টাকা। এটাকে আমরা কি করবো? যেহেতু আয় পাশ বড় হয়েছে, তাহলে আমরা লিখবো ব্যয় অতিরিক্ত আয়, তাহলে আমরা লক্ষ্য করলাম আয় ব্যয় হিসেবে আয়গুলিকে ক্রেডিট পাশে আর ব্যয়গুলিকে ডেবিট পাশে। চাঁদা ছিল 89,000 টাকা, চলতি বছরের অনাদায়ী চাঁদা ছিল 1,000, যেটা আমরা এপাশে বের করেছি ওয়ার্কিং করে। ভর্তি ফি বা প্রবেশ ফি সম্পর্কে বলছিলাম যে এটা মূলধন জাতীয় ধরা যেতে পারে এবং মুনাফা জাতীয় ধরা যেতে পারে, কন্ট্রাডিকশন আছে। তবে আমার দৃষ্টিকোণ থেকে মুনাফা জাতীয় প্রাপ্তি ধরাটাই উত্তম। বিনিয়োগের প্রাপ্য সুদ আছে 3,000 টাকা, যেটা আমরা ওয়ার্কিং দেখাইছি। টোটাল 97,250। বেতন ছাপা মণিহারি বেতন 20,000 টাকা। ছাপা মণিহারি বিগত বছরের সমন্বয় আছে, চলতি বছরেরও সমন্বয় আছে। বিগত বছরেরটা আমরা বাদ দিয়েছি, চলতি বছরেরটা যোগ করেছি। মেরামত নবায়ন আছে এত টাকা, বৃত্তি প্রদান এত টাকা, যার আয় পার্শ্ব বড় থাকার কারণে ব্যয় অতিরিক্ত 58,550 টাকা। তাহলে আমরা আয় ব্যয় হিসাব সম্পর্কে বুঝলাম। এবার
আমাদের গ নাম্বার স্থিতিপত্র বা আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্ত পত্র যেটা বলি, আমাদের আলোচ্য অঙ্কে চাইছে আর্থিক অবস্থার বিবরণী বা আগমনী ক্লাব স্থিতিপত্র বা উদ্বৃত্ত পত্র 2016 সালের 31শে ডিসেম্বর। দায়সমূহ টাকা আর সম্পদসমূহ টাকা। অর্থাৎ ডান পাশে আমরা সম্পদসমূহ দেখাবো আর বাম পাশে আমরা দায়সমূহ দেখাবো। তাহলে দেখা যাক আমাদের সম্পদসমূহ কি করা যায়। সম্পদসমূহের মধ্যে সমাপনী নগদ তহবিল আছে। অর্থাৎ প্রাপ্তি প্রদর্শন হিসেবে শেষে যে নগদ তহবিলের ব্যালেন্স দাঁড়াইছে, প্রাপ্তি প্রদর্শনের ব্যালেন্স সেটা 2750 টাকা। 2750 টাকা। অনাদায়ী চাঁদা আছে 1000 টাকা। প্রাপ্য বিনিয়োগের প্রাপ্য সুদ 3000 টাকা। এরপর আছে 10% বিনিয়োগ। 10% বিনিয়োগ আছে 40,000 টাকা। খেলার সরঞ্জাম ক্রয় 15,000 টাকা। তাহলে আমার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় 61,750 টাকা। 61,750 টাকা। এবার আমরা দায় পাশে দেখি। দায় পাশে আছে অগ্রিম চাঁদা। অর্থাৎ যে চাঁদাটি পরবর্তী বছরের, সেই চাঁদাকে আমরা কি বলবো? অগ্রিম চাঁদা আছে কত? 3,700 টাকা। 3,700 টাকা। বকেয়া ছাপা খরচ আছে 1,500 টাকা। ঘাটতি মূলধন 2,000 টাকা, যেটাকে আমরা এই ব্র্যাকেটের বন্ধনীর মধ্যে রাখলাম। তাহলে এটাকে আমরা বলবো আমাদের নেগেটিভ ফিগার। যোগ ব্যয় অতিরিক্ত আয় ব্যয় অতিরিক্ত আয় আমাদের হয়েছিল 58,550। তাহলে আমাদের এখানে মূলধনের ঘাটতি পূরণ করার পরও লাভ থাকবে 56,550। এবার আমাদের যোগফল 50, 7 × 12 = 17, 7 × 4 = 17, 8 × 3 = 11, 1 + 4 = 6। তাহলে আমাদের দায়ও 61,750। তাহলে আমরা স্থিতিপত্রে লক্ষ্য করছি যে সম্পদ পাশে কিছু তথ্য যেগুলো সমাপনী উদ্বৃত্ত, অনাদায়ী চাঁদা, বিনিয়োগের প্রাপ্য সুদ, বিনিয়োগ ও খেলার সরঞ্জাম। আর এর পাশে আছে অগ্রিম চাঁদা, বকেয়া ছাপা খরচ, ঘাটতি মূলধন আছে 2,000, আর লাভ হয়েছিল আমাদের 58,550। লাভ থেকেই ঘাটতি মূলধনটা কভার করার পরেও আমাদের এখনো উদ্বৃত্ত থেকে গেল 56,550। তাহলে টোটাল 61,750 টাকা। তাহলে আমরা এইভাবে আস্তে আস্তে করে ব্যবসায়িক প্রতিষ্ঠানের অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আলোচ্য অঙ্ক থেকে এই অব্যবসায়িক প্রতিষ্ঠানে আমাদের শিখন ফলগুলোকে আমরা কি কি বিষয়গুলো করতে পারবো। অব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যবসায়িক প্রতিষ্ঠানের পার্থক্য চিহ্নিত করতে পারবো। 2 নাম্বার, মূলধন তহবিল কিভাবে
নির্ণয় করা যায় সেটা জানতে পারবো। 3 নাম্বার আয় ব্যয় হিসাবে কিভাবে লাভ ক্ষতি নির্ণয় করা যায় সেটাও ঠিক করতে পারবো, এবং আর্থিক অবস্থার বিবরণী বা স্থিতিপত্র কিভাবে করা যায় সেটাও ঠিক করতে পারবো। এবার তোমাদেরকে ছোট্ট একটি বিষয় একটু মানে আলোচনা করার চেষ্টা প্রয়াস পাচ্ছি, সেটা হলো অনেক সময় খাদ্য সামগ্রী থেকে মুনাফা চাইতে পারে। সেটা কিভাবে করবে? এই খাদ্য সামগ্রী থেকে মুনাফা যদি চাই ডাইরেক্ট বিবরণী ভিত্তিতে করা যায়, আবার টি ছকে বা ডেবিট ক্রেডিটে করা যায়। সেটা এভাবে করবে, এপাশে বিক্রয়, ডেবিট পাশে প্রারম্ভিক উদ্বৃত্ত, তারপর ক্রয় যোগ বকেয়া বা ধারে ক্রয়, এর থেকে সমাপনী উদ্বৃত্তটা বাদ দিয়ে যেটা দাঁড়াবে, এর থেকে ব্যালেন্স করলেই আমাদের মুনাফা বেরিয়ে আসবে। মুনাফা বেরিয়ে আসবে। বা রেস্তোরাঁও ঠিক যেভাবে করা যাবে, খাদ্য সামগ্রী থেকেও যে অঙ্ক যদি চাই সেটা একইভাবে করা যাবে। তাহলে আমরা অব্যবসায়িক প্রতিষ্ঠানের অঙ্কটি আজকে আমরা শেষ করছি। এই চ্যাপ্টারে আমরা মূলত যে বিষয়গুলি অনুধাবন করলাম তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। এই করোনাকালীন সময়ে তোমরা সকলেই ভালো থেকো, সকলেই মানে বাইরে যখন যাবে তখন অবশ্যই মাস্ক পরিধান করবে। এবং আমরা আবারও মিডিয়ায় লক্ষ্য করছি যে আরেকটি ভাইরাস আমাদেরকে বাংলাদেশেও ধরা পড়েছে, অতএব সকলকে সতর্কতা অবলম্বন করবে। ধন্যবাদ সকলকে।